গণভোটে হ্যাঁ ভোট দিব নাকি না ভোট? এত আপনার বুঝতে পারতেছি না বিষয়গুলো কি হচ্ছে তাই আমি না ভোট দিব। নাকি আসলে জুলাই সংগ্রামে যে রক্তক্ষয়ী সংগ্রাম হলো সেটার জন্য আমি হ্যাঁ ভোট দিব। আসলে কি ভোট দিব সেটার নিয়ে আমার মতো যারা অনেকে কনফিউশন এ আছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা। আমি বুঝার চেষ্টা করেছি যে আসলে গণভোটে কি হচ্ছে এবং কি বিষয় উঠে আসছে। ১ম যে জিনিসটা বলে দেওয়া দরকার সেটা হলো গিয়ে এটা বাংলাদেশের ১ম গণভোট না। বিগত তি বিগত বছরগুলোতে ৩ বার গণভোট আয়োজন করা হয়েছে ১৯৭৭ সালে, ১৯৮৫ সালে এবং ১৯৯১ সালে। অর্থাৎ এটা বাংলাদেশের ৪র্থ গণভোট। এবং যারা ব্যয় নিয়ে কথা বলছেন যে এত টাকা ব্যয় হয়, আম এত টাকা খরচ হচ্ছে এগুলো বিষয় নিয়ে একটা জিনিস বুঝে রাখেন যে গণভোট হলো আপনার আপনার নাগরিক অধিকার। তো আপনি সরকার যখন সাংবিধানিক কোনো একটা সিদ্ধান্ত পরিবর্তন করছে সেখানে আপনার মতামত নেওয়া সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেজন্যই গণভোট আয়োজন করা হয়ে থাকে। এইবারের যে গণভোটের ব্যয়টা এবং ইলেকশনের ব্যয়টা, সেই ব্যয়টা অর্থাৎ ১১.১১ কোটি টাকা সেটা দায়িত্ব দেওয়া হয়েছে কর্ণফুলী পেপার মিলকে। আপনারা যারা জানেন যে কর্ণফুলী পেপার মিল বাংলাদেশের এক সময়কার বৃহত্তম পেপার মিল ছিল এবং বিগত সরকারের পার্সিয়ালিটির কারণে অনেক প্রাইভেট সেক্টরকে প্রায়োরিটি দেওয়ার কারণে কর্ণফুলী পেপার মিল তার যে জৌলুস ছিল, তার যে বিশাল খাত ছিল সেটা পুরাটা ব্যবহার করতে পারেনি। আশা করা হচ্ছে যে এই যে একটা বিশাল দায়িত্ব পেয়েছে তারা, এর মাধ্যমে তারা আসলে পুনরুদ্যমে আবার আগের অবস্থায় ফেরত যাবে। সো আর আপনার নাগরিক অধিকারের জন্য বা আমার নাগরিক অধিকারের জন্য ব্যয় হলে সেটাকে আমি মনে করি না অপব্যয় হচ্ছে বা এটাকে আসলে অন্য কোনো জিনিস দিয়ে রিপ্লেস করা সম্ভব। Because we didn't do a revolution to change to eat cheaper mammals. তো আসলে গণভোটে কি বলা হচ্ছে এবং কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। প্রবাসী যারা আছেন তারা হয়তোবা কাগজ পেয়ে গিয়েছেন। গোলাপি রঙের একটা কাগজের মধ্যে এই জিনিসগুলো লেখা আছে এবং যারা দেশে আছেন ১২ই ফেব্রুয়ারি এরকম একটা কাগজ পাবেন যেখানে এরকম ৪ টা পয়েন্ট লেখা থাকবে। পয়েন্টগুলো একটু পরে শোনাচ্ছি এবং আমি ইম্পোর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করার চেষ্টা করছি। ১ম বলা হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। অর্থাৎ এই ৪ টা জিনিস আপনার জুলাই সংবিধানে কি বলা আছে সেটা বোঝা দরকার যে কিভাবে গঠন হবে। ২য় জিনিস বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ হইতে হবে ২ কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হবে। তো দেখেন বর্তমানে বাংলাদেশের সংসদ হলো কি ১ কক্ষ বিশিষ্ট। এখানে বলা হচ্ছে যে ২ কক্ষ বিশিষ্ট সংসদ ক্রিয়েট করা হবে এবং কারা এখানে রিপ্রেজেন্ট করবে? যারা হলো গিয়ে নির্বাচিত দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য অর্থাৎ আপনার পপ আপনার ভোট রিপ্রেজেন্টেশন করে অর্থাৎ যে সংখ্যক ভোট পাচ্ছে ১% ভোটের জন্য ১ টা আসন। এরকমভাবে ১০০ সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ গঠন করা হবে। এবং এটাও বলা হচ্ছে যে সংবিধান সংশোধন করতে হলে অর্থাৎ সংবিধানে কোনো চেঞ্জ আনতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 50% প্লাস 1 মেজরিটি আপনার প্রয়োজন হবে। এছাড়াও কি বলা হয়েছে? যে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০ টি বিষয় জাতীয় সনদে একমত হইয়াছে সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। দেখেন এটা কিন্তু অপশনাল করা হয়নি। এখানে বলা হয়েছে এটা বাধ্য থাকিবে। এবং খুব ইম্পোর্টেন্ট কিছু জিনিস উঠে আসছে যে নারী প্রতিনিধি বৃদ্ধি করা। ডেপুটি স্পিকার যে পোস্টটা সেটা বিরোধী দল থেকে হতে হবে এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন এবং আরো রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি বলা হচ্ছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রতিশ্রুতিগুলো কি ছিল সেটা আপনারা অলরেডি জুলাই সনদে গেলে তাদের নোট অফ ডিসেন্ট গুলো দেখতে পারবেন, দ্বিমত একমত গুলো ক্লিয়ারলি দেখতে পারবেন। সেটা অনুযায়ী তারা আসলে বাস্তবায়ন করবে বা করবে। তাহলে এখন আমাদের বোঝা দরকার যে ১ম পয়েন্টে যদি যাই যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। তো তত্ত্বাবধায়ক সরকারের যে ৫৮ অনুচ্ছেদ ছিল আমাদের সংবিধানে সেটা বিগত সরকার বিলুপ্ত ঘোষণা করে। আ পরবর্তীতে এইটা আবার আপনার এড করা হয় এবং বর্তমানে আসলে আমরা একটু বুঝার চেষ্টা করি যে তত্ত্বাবধায়ক সরকারের পুরা প্রসেসটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। একটা যখন সংবিধানের একটা সংসদের যখন মেয়াদ শেষ হয়ে আসতেছে তার ১৫ দিন পূর্বে বা যদি হঠাৎ কোনো কারণে মেয়াদ শেষ হয়ে যায় তার ১৫ দিন পরে ১৫ দিনের মধ্যে আসলে
আম আপনার প্রধান উপদেষ্টা নিয়োগের বিধান যুক্ত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা নিয়োগ হওয়ার পরে ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন। এখন প্রধান উপদেষ্টা বাছাই করবেন কে? এখানে ৫ জনের কথা বলা হয়েছে। এক হলো গিয়ে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার এবং সংসদের ২য় বৃহৎ দলের প্রতিনিধি। মানে এখানে একটা বিষয় আছে যে যদি ধরেন কোন একটা জোট ২য় বৃহৎ দল হয়, অর্থাৎ বর্তমানে যেমন আমরা ধরতেছি যে এনসিপি, জামাত সহ অন্যান্য দলের যে জোটটা হচ্ছে সেটা যদি হয়, তাহলে যে দল বিগত ভোটে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে তাদের প্রতিনিধি এই ৫ জন মিলে আসলে বাছাই করবেন যে আপনার প্রধান উপদেষ্টা কে হবেন এবং এটার সভাপতিত্ব করবেন আমাদের স্পিকার। তাহলে কি হচ্ছে তারা কমিটি গঠিত হওয়ার পর তারা সবার কাছ থেকে নাম আহ্বান করছে এবং ২৪ ঘন্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং আপনার আপনার স্বতন্ত্র সদস্যবৃন্দ নাম প্রস্তাব করছেন। প্রতিটি দল একজন এবং স্বতন্ত্র সদস্য একজন নাম প্রস্তাব করতে পারবেন। এখানে নোট অফ ডিসেন্ট আছে আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাতে ইসলামীর। তাদের কথা হচ্ছে নিবন্ধিত দল এইটা বাদ দেওয়ার জন্য এবং শুধুমাত্র সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো থাকবে এবং স্বতন্ত্র প্রার্থীরা থাকবে। সো এই যে নামগুলো আসলো দলগুলা থেকে এবং স্বতন্ত্র প্রার্থী থেকে একজন একজন করে, সেই নামগুলা নিয়ে আমাদের আহ কমিটি অনুসন্ধান করবে এবং তারা চাইলে তারা নিজেরাও কোনো নাম অন্তর্ভুক্ত করতে পারে। এখন এখানে কার নাম অফার করতে হবে সেখানে একটা বিষয় আছে। সেখানে ৫৮ গ ৭ অনুচ্ছেদকে রেফার করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে কে আসলে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য। তো সংসদ সদস্য আপনার কোনো সংসদ সদস্য এখানে এপ্লাই করতে পারবেন না। তারপর কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের সহিত যুক্ত অঙ্গীভূত কোনো সংসদ সদস্য নহে সংগঠনের সদস্য নহেন। সামনে সংসদে প্রার্থী না বা প্রার্থী হবেন না এরকম লিখিতভাবে যিনি সম্মত হয়েছেন এবং ৭২ বছর বয়সের বেশি না, এইরকম ব্যক্তি আসলে আপনার রাষ্ট্রপতি হতে পারবেন। তো তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা আছে কিন্তু তিনি কোনো দলের সাথে যুক্ত না এবং তিনি আপনার নির্বাচনের প্রার্থী না অথবা প্রার্থী হবেন না এবং ৭২ বছর বয়সের বেশি না। তাকে আসলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারেন। তো এখন যদি আসলে এইখানে যে নামগুলো আসে এই নামগুলায় একমত না হওয়া যায়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো গিয়ে কমিটি তখন আপনার সরকার দলকে এবং বিরোধী দলকে ৫ জনের নাম দিতে ৫ জন ৫ জন করে নাম দিতে বলবে। সরকারি দলের প্রতিনিধিরা তখন বিরোধী দলের ৫ জনের নাম যেটা আছে সেখান থেকে একজনকে বাছাই করবে এবং বিরোধী দল সরকারের দলের ৫ জনের নামের লিস্ট থেকে একজনকে বাছাই করবে। এবং এই লিস্টটা জনসমক্ষে দেওয়া হবে জনবহুতির জন্য। হ্যাঁ? স্পিকার এটা পাবলিশ করে দিবেন সবাই দেশের জনগণ যাতে জানতে পারে কাদের নাম প্রস্তাবে আসছে। এখন এই প্রস্তাবনার পরে আসলে আপনার কমিটি তখন বাছাই করে নিবে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত করার জন্য। যদি তাও না হয়, হ্যাঁ? তাও না হয় তাহলে আসলে তখন কি হবে? তখন প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য এখানে যেটা হবে সেটা হলো গিয়ে যে বিচার বিভাগের ২ জন প্রতিনিধি এড করা হবে। এই ২ জন প্রতিনিধির মধ্যে একজন হলো গিয়ে আপিল বিভাগের বিচারপতি আর একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি হবেন। হ্যাঁ? এবং এই যে কমিটি গঠিত হচ্ছে এই কমিটি তারা করবে কি তারা র‍্যাংক চয়েস করবে। যে পুরা এখন নতুন যে ৭ জনের কমিটি হইছে আগে নতুন ২ জনকে এড করে তারা র‍্যাংক চয়েস করবে। অর্থাৎ যাদের নাম আছে তাদেরকে ধরেন ১, ২, ৩, ৪ করে সিরিয়াল করে লিস্টিং করবেন। তাদের পছন্দ মতো যে সবচেয়ে উপরে তাকে ১ যে হয়তোবা সেকেন্ড চয়েস সে সেকেন্ড এরকম করে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে তখন তাকে আসলে যে সর্বোচ্চ সংখ্যক আপনার লিস্ট পাচ্ছে আ ভোট পাচ্ছেন তিনি আসলে আ আপনার তখন প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হতে পারেন। কিন্তু এখানে একটা নকশা আছে। ছোট্ট একটা নকশা আছে। নকশাটা কি? নকশাটা হলো এখানে নোট অফ ডিসেন্ট আছে। এখানে কিছু দল তারা আসলে আপনার চাচ্ছে না যে বিচার বিভাগকে যুক্ত করা হোক। তারা এখানে নোট অফ ডিসেন্ট প্রকাশ করেছে। এর পাশাপাশি এখানে ত্রয়োদশ যদি তাও না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনীর কথা বলা হচ্ছে। ত্রয়োদশ সংশোধনী বলছে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি তাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। তাকে না পাওয়া গেলে তাহলে তার পূর্বে যিনি ছিলেন তাকে অথবা তাকে না পাওয়া গেলে তার পূর্বের জনকে নিয়োগ করা হতে পারে। এখানে নোট অফ ডিসেন্ট আছে। এখানে জাসদ এবং বাংলাদেশ ইসলামী পার্টি আম নোট অফ ডিসেন্ট দিয়েছে। এর
পরবর্তীতে যদি কোনো কারণে ধরেন প্রধান উপদেষ্টা পদ শূন্য হয়ে গেল, তখন আসলে ওই যে ক্রমভিত্তিক ভোটিংটা হয়েছিল, সেটার মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ যিনি, মানে সবচেয়ে বয়স্ক যিনি, তাকে নির্বাচিত করা হবে। অথবা তাকে না পাওয়া গেলে তখন কি করা হবে যে দ্বিতীয় র‍্যাংক চয়েসে যিনি ছিলেন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এখানে ১২ দলীয় জোট এনডিএম, জাতীয়তাবাদী সমমনা দল, বিএনপি, বাংলাদেশ লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, নোট অফ ডিসেন্ট আছে তাদের মধ্যে। এখানে আসলে এটা আসলে সংসদে সবার ভোটাভুটির মাধ্যমেই নির্বাচন করা উচিত, রেদার দেন আপনার এই যে র‍্যাংক চয়েস থেকে। তারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা পেয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা পাওয়ার পরে আসলে যেটা হচ্ছে, সেটা হলো যে আপনার প্রধান উপদেষ্টা তখন আসলে অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করছেন, যে তাদের যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে সর্বোচ্চ ১৫ জনকে নিয়ে উনি অন্যান্য উপদেষ্টা লিস্ট তৈরি করছেন। অন্যান্য উপদেষ্টাদের রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ করছেন। প্রধান উপদেষ্টা কখন যোগদান করছেন? প্রধান উপদেষ্টা হলো প্রধানমন্ত্রীর রেজিগনেশনের পরে উনি শপথ গ্রহণ করছেন। এবং প্রধান উপদেষ্টা আমরা প্রধানমন্ত্রীর পদমর্যাদা সুযোগ সুবিধা ভোগ করবেন, এবং উপদেষ্টা যারা থাকবেন তারা আসলে মন্ত্রীর পদমর্যাদা এবং সুযোগ সুবিধা আম ভোগ করবেন। এখানে একটা সংশোধনীর কথা বলা হয়েছে, যেটা আসলে কোনো নোট অফ ডিসেন্ট নেই। সেটা হলো গিয়ে যে ৭২ বছরের জায়গায় ৭৫ বছরের কথা, অর্থাৎ ৭৫ বছরের বেশি নয় এরকম কেউ আসলে প্রধান উপদেষ্টা হতে পারবেন। আর বাকি সব দায়িত্ববলী এবং আপনার কর্তব্যগুলো নিয়ে সংবিধানে অলরেডি উল্লেখ উল্লেখ করা আছে। আর তিনি তার ক্ষমতা পাওয়ার, প্রথমে যেটা বলছিলাম, তিনি তার ক্ষমতা পাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করছেন। কোনো কারণে যদি কোনো একটা ধরেন বিশাল দুর্যোগ হচ্ছে, বা বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বা হঠাৎ করে কোনো বাংলাদেশের সভরেন্টির উপর কোনো অ্যাটাক হচ্ছে, এরকম কোনো দুর্বিপাকজনিত কারণে যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তিনি আরো সর্বোচ্চ ৩০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। সো তাই আর ৩০ দিনের মধ্যে তিনি দায়িত্ব পালন করছেন, এবং নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে আ তার পদের জন্য শপথ গ্রহণ করবেন, সেই তারিখে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত ঘোষণা হবে। তাহলে এই হলো গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের পুরা বাছাই প্রসেস থেকে শুরু করে আপনার সবাইকে এনগেজ করে, প্রধানমন্ত্রী বিরোধী দলকে এনগেজ করে তাকে বাছাই করা, এবং সেখান থেকে উপদেষ্টাগণকে বাছাই করা, এবং পুরা প্রসেসটা নিয়ে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে বিচার বিভাগের অংশগ্রহণ নিয়ে, বা নিবন্ধিত দল থেকে ভয়েস শুনবো কিনা সেটা নিয়ে। কিন্তু দ্বিমত আলাদা করে কারো আসেনি এখানে। মেজর রাজনৈতিক দলগুলো এই জায়গায় একমত আছে, এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা বারবার মেজর রাজনৈতিক দলের গলাও শুনেছি। নির্বাচন কমিশন নিয়ে কি হচ্ছে? নির্বাচন কমিশন গঠনের জন্য আসলে সাংবিধানিক কিছু সংস্কারের কথা বলা হয়েছে। প্রথমত এখানে একটা বাছাই কমিটি গঠন করা হবে। বাছাই কমিটি থাকবেন কারা? জাতীয় সংসদের স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার, বিরোধী দল থেকে যিনি নির্বাচিত হবেন আরকি ডেপুটি স্পিকার হিসেবে, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি থাকবেন। দেখেন এখানে একটা ব্যালেন্স আউট করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার এবং প্রধানমন্ত্রী সরকার দলের হলেও ডেপুটি স্পিকার এবং বিরোধী দলের নেতা কিন্তু এরা ব্যালেন্স আউট করছেন। সো যদি আমাদের কোনো কারণে ভোটিং এ বায়াস চান্স থাকে, তাহলে বিচারপতির ভোটের উপর অনেক কিছু নির্ভর করবে। এবং পূর্ববর্তী কমিটি এবং নিয়োগ প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আপনার বিভিন্ন উপযুক্ত ক্যান্ডিডেট এপ্লাই করতে বলা হচ্ছে। তারা এপ্লাই করার পর তাদের বাছাই করার জন্য বাছাই করার মাধ্যমে একজনকে প্রধান নির্বাচন কমিশনার, এবং আপনার তার পাশাপাশি তাকে নিয়োগ করা হচ্ছে, এবং তার পাশাপাশি আরো কিছু অন্যান্য নির্বাচন কমিশনার আপনার এবং প্রতিটি পদের বিরুদ্ধে আরো কিছু মানুষ নিয়োগ করা হচ্ছে। তো রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিচ্ছেন ৫ বছরের জন্য, এবং স্পিকারের তত্ত্বাবধানে তারা জাতীয় সংসদের সচিবালয়ে এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করা হবে। সচিবের যা সহায়তা প্রদান লাগে সেগুলো লাগবে, এবং বর্তমানে সংবিধানের অনেকগুলা দফা আছে যেগুলো নির্বাচন কমিশনের ক্ষমতায়নের কথা বলে, সেগুলো আসলে অপরিবর্তিত থাকবে। সেটা কোনো চেঞ্জ আসতেছে না। সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু যে জিনিসটা এড করা হচ্ছে যে জাতীয় আপনার ১১৮, যেটা নিয়ে কথা বলছিলাম নির্বাচন কমিশনের বাছাই নিয়ে, ১১৮ তে একটা অনুচ্ছেদ যোগ করা হবে, যেখানে বলা হবে যে জাতীয় সংসদ কর্তৃক প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনারগণ আইন প্রণয়নের জন্য এবং আচরণবিধির জন্য তাদের জবাবদিহিতার স্ট্রাকচার ক্রিয়েট করা হবে। সো কারেন্টলি আসলে তাদের স্ট্রাকচারটা এক্সিস্ট করতেছে, সেটাকে স্ট্রাকচারাইজ করা হবে যাতে করে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয় নির্বাচন কমিশনের মাধ্যমে। এখন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন নিয়ে, এই নির্বাচন কমিশনের অংশে কারো কোনো নোট অফ ডিসেন্ট বা দ্বিমত নেই। এটা সব দলই একমত আছে। সো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন বুঝলাম। এখন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝাচ্ছে?
অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ৪ টা জিনিসকে বলা হয়েছে। একটা হলো ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এবং দুর্নীতি দমন কমিশন। ন্যায়পাল বিষয়টা যেটা সেটা হলো গিয়ে যে যিনি আসলে কোন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোন কার্য সম্পর্কে তদন্ত করেন এবং তদন্ত পরিচালনার ক্ষমতা রাখেন এবং উনি একজন স্বাধীন স্বতন্ত্র ব্যক্তি হন। তো বর্তমানে যেটা বলা হচ্ছে যে সংসদের আইনের দ্বারা তাকে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিতে পারে না, সংসদ তাকে নিয়োগ দিতে পারে। কিন্তু সেটার বদলে এখানে একটা নতুন স্ট্রাকচারে বলা হচ্ছে যে এখানে ৫ থেকে ৭ জনের কমিটি হবে। কমিটি থেকে আসলে তাকে নিয়োগ দেওয়া হবে যেখানে ওই যে আগের মতো ব্যালেন্স আউট করা হচ্ছে। আর পাশাপাশি সরকারি কর্ম কমিশনে যখন কথা বলছি তখন সেখানে আসলে আপনার সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতা ভিত্তিক স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া তারা এনশিওর করবে। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক যেটা আসলে রাষ্ট্রপতি আগে যোগদান করাতেন, সেটা এখন আসলে ৫ থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি থাকবে। সেই কমিটি যোগদান করাবে এবং দুর্নীতি দমন কমিশন যেটা আগে মানে আলাদা প্রতিষ্ঠান ছিল সেটাকে সংবিধানের আন্ডারে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত করে নতুনভাবে সংযুক্ত করা হবে। সো এইখানে আপনার আম নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট আছে ১২ দলীয় জোটের আছে, আমজনতা দলের আছে, এনডিএম এর আছে, জাতীয়তাবাদী সমমনা দলের আছে, বিএনপির আছে। আর বাংলাদেশ লেবার পার্টি এবং আ আপনার ডেমোক্রেটিক পার্টি এখানে একটু ডিফারেন্স মতামত দিচ্ছেন। আ সো তাদের আসলে নোট অফ ডিসেন্ট এ তারা যেটা বলছেন যে এটা আসলে আইন প্রণয়নের মাধ্যমে না হয়ে আইন প্রণয়নের মাধ্যমে হওয়া উচিত রেদার দেন সংসদে যে ৫-৭ সদস্য বিশিষ্ট কমিটির কথা ক্রিয়েট করে সেটা নিয়ে তারা আসলে একটু দ্বিমতে আছেন যে এটা আইনের মাধ্যমে হবে নাকি আমাদের ওই যে ব্যালেন্স অফ পাওয়ারিং এর মাধ্যমে হবে। সো এটা আসলে তারা তাদের মতো করে আম যেভাবে ক্ষমতা আছে সেটা নিয়ে ডিফাইন করে দিবেন। কিন্তু এগুলো থাকতে হবে এটা হলো মূল বিষয়। এবং একটা জিনিস খুব সাংবিধানিক প্রতিষ্ঠানের আন্ডারে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে আলোচনা করা সেটা হলো গিয়ে সংবিধানের অনুচ্ছেদ ২০(২) এর একটা প্রতিস্থাপন আম আপনার চেঞ্জ এর কথা বলা হয়েছে। বর্তমানে কি আছে সেটা একটু দেখি। বর্তমানে আছে যে রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হইবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিক ও কায়িক সকল শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের অমানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে। এই জায়গায় যে চেঞ্জটা আনতে বলা হচ্ছে সেটা হলো গিয়ে এই যে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। তো সাংবিধানিক ভাবেই এটা এড করার কথা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থের জন্য সংবিধানের পরিবর্তন করতে পারবে না এবং ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। তো আমরা বিগত সরকারে দেখছি যে এই জিনিসটা বারবার হয়েছে ইচ্ছামতো সংবিধান সংশোধন হয়েছে, আইন প্রণয়ন করে ইচ্ছামতো আপনার আইনের পরিবর্তন হয়েছে, বিচারের কার্যক্রমের মধ্যে আইনের পরিবর্তন হয়েছে। তো এই জিনিসটা যাতে না করতে পারে এর জন্য এই বিষয়টাকে পুরাপুরি চেঞ্জ করার কথা আপনার জুলাই সনদের ৪৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ২০(২) কে চেঞ্জ করতে হবে। সো এটা নিয়ে আসলে কারো কোনো নোট অফ ডিসেন্ট নেই, এটা সবাই একমত প্রকাশ করছে। এবার আসা যাক ২ নাম্বার পয়েন্টে যে ২ কক্ষ বিশিষ্ট সংসদ হবে। আম আপনার আপা আ আপনার আ উচ্চকক্ষ, নিম্নকক্ষ ২ টা কক্ষ থাকবে। সো এই কনসেপ্টটা বাংলাদেশের জন্য নতুন হইলেও এটা আসলে বিশ্বে নতুন না। বিশ্বের অনেকগুলা দেশ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, আমাদের প্রতিবেশী দেশ ভারত, ইতালি, জাপান সবগুলো দেশেই অনেকগুলো দেশে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আছে। সো উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে আসলে কারা যাবে, কি করবে সেটা একটু বোঝা দরকার। ১ম জিনিস যেটা বিষয় সেটা হলো গিয়ে যে এখানে আসবে পপুলেশন রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। সো ধরেন বাংলাদেশে ১ লক্ষ মানুষ ভোট দিল। ধরেন বাংলাদেশে ১ লক্ষ মানুষ ভোট দিল তাহলে কোন রাজনৈতিক দল যদি আপনার ১ লক্ষর ১০০ ভাগের ১ ভাগ ভোট অর্থাৎ হলো গিয়ে আপনার ১,০০০ ভোট পায় তাহলে সে রাজনৈতিক দলের একজন প্রতিনিধি উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করবেন। কেউ যদি ১০,০০০ ভোট পায় তাহলে ১০ জন। ১ লক্ষ পাইলে পুরোটাই। এইরকম সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ আপনার গঠিত হবে। সো পপুলেশন রিপ্রেজেন্টেশন হচ্ছে এবং এটার মেয়াদ থাকবে ৫ বছর। সরকার নিম্নকক্ষ গঠিত হওয়ার সাথে, সাথে উচ্চকক্ষ গঠিত হবে। কোন কারণে যদি নিম্নকক্ষ বিলুপ্ত হয় স্বয়ংক্রিয়ভাবে উচ্চকক্ষ বিলুপ্ত হবে। এবং যখন আপনার দলগুলা প্রার্থী ঘোষণা করছে তখন নিম্নকক্ষের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সাথে, সাথে তারা উচ্চকক্ষেরও প্রার্থী তালিকা প্রকাশ করছে। এবং এটা বলা হচ্ছে যে তালিকায় কমপক্ষে ১০% নারী থাকতে হবে। তার দায়িত্ব কি আসলে? এবং এখানে দ্বিমত আছে কাকার সেটাও একটু বলি।
প্রথমত দ্বিমত আছে কি কার কার? দ্বিমত আছে হলো ১২ দলীয় জোটের এনডিএম এর, খেলাফতে মজলিসের, বিএনপি এবং বাংলাদেশ লেবার পার্টির। তাদের কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে এখন উচ্চ কক্ষের প্রয়োজন নেই। নিম্নকক্ষ একমাত্র নিম্নকক্ষই মানে একটা কক্ষই মোর দ্যান এনাফ। তো দায়িত্ব বা ভূমিকা যেটা বলা হচ্ছে সেটা হলো গিয়ে যে নিম্নকক্ষ আইন প্রস্তাব করবে, উচ্চকক্ষ সেটা নিয়ে আসলে আম পর্যালোচনা করবে। হ্যাঁ? আম তারা নতুন কোনো আইন প্রস্তাব করতে পারবে না। তবে তারা যেটা করতে পারে যে তাদের কাছে যদি মনে হয় যে কোনো কিছু নিয়ে আলোচনা করা দরকার, তারা সেটা নিম্নকক্ষকে প্রস্তাব করতে পারে। কিন্তু তারা নিজেরা নতুন করে নতুন কোনো আইন অফার করতে পারবে না। এবং নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল এবং আস্থা বিল ব্যতীত সকল বিল উচ্চকক্ষে অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। সো নিম্নকক্ষ থেকে একটা বিল পাস করছে, সেটা উচ্চকক্ষে বিলে যাবে আনলেস এটা অর্থ বিল বা আস্থা ভোট বিল হয়। সো উচ্চকক্ষে যাওয়ার পর যদি এটা ২ মাসের বেশি আটকে থাকে তাহলে ধরে নেওয়া হবে যে এটা পাস উচ্চকক্ষ থেকে। মানে অনুমোদিত হইছে। ২ মাসের কম সময় তাইলে কি হচ্ছে? তাইলে ২ মাসের একটা টাইমলাইন আছে। উচ্চকক্ষ বিলটা পাচ্ছে। পাওয়ার পর তারা অনুমোদন করলে সেক্ষেত্রে এই বিলটা তখন রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি তারা এটা ধরেন তাদের কাছে মনে হচ্ছে না এই বিলে সংশোধন প্রয়োজন, তাহলে তারা এই সংশোধনগুলো সুপারিশ করে পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে পাঠাবে। নিম্নকক্ষ তখন ওই প্রস্তাবিত সংশোধনীগুলা সম্পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ করতে পারে বা প্রত্যাখ্যানও করতে পারে। উচ্চকক্ষ থেকে ফেরত পাঠানো বিল নিম্নকক্ষের অধিবেশনে যদি আবারও পাস হয়, তখন সেটা উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরিত হবে। এটা হলো গিয়ে জেনারেল বিলগুলোর ক্ষেত্রে। জেনারেল বিলগুলোর ক্ষেত্রে এরকমই স্ট্রাকচারে যাবে। কিন্তু যদি সংবিধানে সংশোধনের বিষয় আসে, অর্থাৎ আপনি সংবিধানে চেঞ্জ আনবেন, সেক্ষেত্রে উচ্চকক্ষে অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। সংখ্যাগরিষ্ঠতা পেলে তখন গিয়ে এটা আসলে মানে সংশোধনের জন্য যেতে পারে। সো দ্বিমতগুলো তো আগেই বলে দিয়েছি, দ্বিমতগুলো আবার যাচ্ছি না। বাট আশা করি বুঝতে পারছেন যে এখানে একটা লেয়ারিং ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে যেকোনো সংশোধন ক্রিয়েট করার ক্ষেত্রে, যাতে যেকোনো একটা রাজনৈতিক দল বা যেকোনো সরকার চাইলেই তার মন মতো সংবিধান বা এরকম বিলগুলোকে ইচ্ছামতো চেঞ্জ না করতে পারে। রেদার এখানে একটা ডাবল লেয়ারিং ক্রিয়েট করা হয়েছে যাতে আর ডাবল ক্রস চেকিং হয় পাস হওয়ার আগে। এবার আসা যাক আমাদের থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে সংসদে অনেকগুলো বিষয় বলা হয়েছে। প্রথমে নারী প্রতিনিধি নিয়ে কথা বলি। এটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক। সো নারী বর্তমানে ৫০ আসন যেটা আছে সেটা থেকে আপনার জাতীয় সংসদে বলা হচ্ছে যে ক্রমান্বয়ে ১০০ আসনে উন্নীত করা হবে। এবং এর জন্য সংরক্ষিত যে ৫০ টা আছে সেটা আসলে বহাল রেখে সংবিধানের অনুচ্ছেদ ৬৫ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এবং এখানে একটা কমিটমেন্টও করা হয়েছে, সেটা হলো যে জুলাই সনদে যারা স্বাক্ষর করছেন, প্রতিটি রাজনৈতিক দল ৩০০ সংসদ আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ৫% নারী প্রার্থীর মনোনয়ন জমা দিবেন। হ্যাঁ? তবে এটা সংবিধানে উল্লেখ থাকবে না। এটা কাইন্ড অফ একটা ধরেন মোরাল অব্লিগেশন টাইপের ক্রিয়েট করা। এবং পরবর্তী নির্বাচনের জন্য আসলে রাজনৈতিক দলগুলো ন্যূনতম ১০% নারী প্রার্থী মনোনয়ন দিবেন। এটা বলা হচ্ছে নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচনের আগে যারা ৩০০ আসনে ইয়ে করতেছে তারা ৫% মিনিমাম দিবে এবং আম ভবিষ্যতে সেটা ১০% হবে। বাট এখনকার রিয়েলিটিটা কি? সেই রিয়েলিটিটা একটু বুঝার চেষ্টা করছিলাম। সো আমি ডেইলি স্টারের ১৩ জানুয়ারি ২০২৬ এর একটা রিপোর্ট দিচ্ছি। বিএনপি ৩২৮ টা নমিনেশন জমা দিয়েছে, তার মধ্যে মাত্র ১০ জন নারী প্রতিনিধি অর্থাৎ ৩.০২%। জামাতে ইসলামের ২৭৬ নমিনেশনের মধ্যে একজন নারী প্রতিনিধিও নেই। যদিও তারা দাবি করে যে তাদের আসলে ৪০% নারী প্রতিনিধি আছে তাদের কমিটিতে, কিন্তু যখন সংসদ নির্বাচনের বিষয় আসে তারা সেখানে তাদের দল থেকে আরকি ২৭৬ জন যারা ১ম দিকে ছিলেন তাদের কেউই নারী ছিলেন না। এনসিপি ৪৪ টি আসনের মধ্যে ৩ জন নারী প্রতিনিধিকে দিয়েছেন। সে তার শতাংশ হিসাব করলে ৬.৮১% এবং ৫১ টি রাজনৈতিক দলের মধ্যে ৩০ টি রাজনৈতিক দলই আসলে কোনো নারী প্রতিনিধি দেনই নাই। তাহলে চিন্তা করেন যে বিষয়গুলো তারা আসলে জুলাই সনদে সম্মত হয়েছিল রাজনৈতিক দলগুলা এবং সেটা নিয়ে বেশ তোড়জোড় করে প্রচারণা করেছিল, সেই বিষয়গুলো আসলে তারা তাদের কাজে প্রতিফলন কতটুকু ঘটছে। তো এই অ্যাকাউন্টেবিলিটিটা খুবই দরকার যে আসলে কিভাবে তারা এই অ্যাপ্রোচ গুলা নিচ্ছে। বাট কারেন্ট ডাটা অনুযায়ী বললাম যে আসলে নারী প্রতিনিধি ৫% থাকার কথা কমিট করলেও সেটা মোরাল অব্লিগেশন সেই কমিটমেন্টটা দেয় নাই। বাট এটা কোনো ল ভায়োলেট করে না, যেহেতু এটা সংবিধানে উল্লেখ করা হচ্ছে না। এটা জাস্ট একটা মোরাল অব্লিগেশন আরকি, একটা দায়িত্ব হিসেবেই ছিল। এখন আসা যাক যে বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন।
এখন ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়নের কথা বলা হয়েছে, যে আইনসভার উভয় কক্ষে একজন করে ডেপুটি স্পিকার থাকবেন, যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত অপর সদস্যদের মধ্যে হতে মনোনীত হবেন। এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, এটার ক্ষেত্রে যেরকম এড করা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে, এটা সংবিধান পরিবর্তন করার কথা বলছে, যে জাতীয় সরকারি হিসাব কমিটি, প্রিভিলেজ কমিটি, অনুমিত হিসাব কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যগণ দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে সংসদে আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে নির্বাচন করা হবে। তো খেয়াল করে দেখেন, অনেকগুলা কমিটি, যেগুলো ধরেন আগে যেটা হতো যে সরকার যার হিসাব, তারপর হলো গিয়ে আপনার আপনার কি বলে প্রিভিলেজ কমিটি, সবকিছু তার আন্ডারে থাকবে। সেটার জায়গায় বলা হচ্ছে না, সরকারি হিসাব কমিটি, প্রিভিলেজ কমিটি, অনুমিত হিসাব কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটি সভাপতি বিরোধী দল থেকে থাকবে। তো পাওয়ার মন্ত্রণালয়ে থাকলেও সেখানে একটা ব্যালেন্স থাকতেছে, যে কমিটিগুলোর প্রধান হিসাবে বিরোধী দলের রিপ্রেজেন্টেশন থাকতেছে। এবং বলা হচ্ছে যে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটি আছে, সেগুলো সভাপতি ব্যালেন্স আউট হবে পপুলেশন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তো যদি ধরেন বিএনপি কোনো কারণে 10% ভোট পায় নির্বাচনে, জাস্ট ধরে নিচ্ছি নির্বাচনে 10% ভোট পায়, তাহলে 10% জায়গাগুলায় স্থায়ী কমিটিগুলায় সভাপতি বিএনপির রিপ্রেজেন্টেশনে হবে। সো এখানে একটা পাওয়ার ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। এইখানে আসলে বাংলাদেশ বিপ্লব কমিউনিস্ট লীগের দ্বিমত আছে, তারা এই জিনিসটায় খুব আপনার একমত না। এবং এরপর আসা যাক যে ধরেন মৌলিক অধিকার নিয়ে কথা বলবো না, বিচার বিভাগের স্বাধীনতা বা স্থানীয় সরকার, এগুলো আসলে খুব সেলফ এক্সপ্লেনেটরি, এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না, এগুলো নিয়ে তেমন কোনো নোট অফ দ্বিমত নেই। প্রধানমন্ত্রী মেয়াদের বিষয় আসে, যেটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেটা হলো গিয়ে বলা হচ্ছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সো উনি ধরেন এই নির্বাচনে এবং পরে নির্বাচনে না হয় এরপরে নির্বাচনে, তাও সব মিলে মানে 2 বার, 5 বছর মেয়াদ ধরলে 2 বার উনি আপনার প্রধানমন্ত্রী হতে পারবেন। এবং এটাও বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী পদে আসীন কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না। অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বা এনসিপির যে চেয়ারপারসন বা জামাতের যে আমির, তিনি একই সাথে প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার হয় দলের পদ ছাড়তে হবে অথবা প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হবে। এইখানে দ্বিমত আছে 15 নম্বর পয়েন্টে। 15 নম্বর পয়েন্টে 12 দলীয় জোট, এনডিএম, জাতীয় সমন্বয় দল এবং বিএনপির দ্বিমত আছে। তারা বলতেছে না, যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একই সাথে থাকা সম্ভব। এইখানে একটু যদি বুঝার চেষ্টা করি যে আসলে কেন এটা যুক্ত করা হয়েছে, সেখানে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং বলতেছি, সেটা হলো গিয়ে যে বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন দলের প্রধানরা প্রধানমন্ত্রী হওয়ার কারণে তারা তাদের দলকে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন, কারণ তারা দলের উন্নয়নের জন্য অ্যাকাউন্টেবল, তার উপর দলের চাপ আছে এবং প্রধানমন্ত্রীর চাপও আছে। তো এমন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়া দরকার, যে আসলে দলের প্রধান না, অন্য পোস্টে থাকতে পারেন বাট প্রধান না, তাইলে ওই দলের চাপটা অন্তত থাকে না। তো দলের ভয়েস এবং আপনার প্রধানমন্ত্রীর ভয়েস দুইটাকে সেপারেট করা যায়। বিগত সরকারে মানে আমি অন্তত বুঝতে খুবই স্ট্রাগল করতাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কথা বলতেছেন আর আওয়ামী লীগের সভাপতি বা সভানেত্রী শেখ হাসিনা কখন কথা বলতেছেন। তো দুইটাকে সেপারেট করা দরকার। দুইটা সেপারেট করলে বোঝা সম্ভব হয় যে কোনটা আসলে ন্যাশনাল ন্যারেটিভ আর কোনটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের ন্যারেটিভ। বাট বিএনপি তাদের একটা ভিউ আছে, তারা বিএনপি বা 12 দলীয় জোট সমন্বয় দল, এনডিএম এর একটা ভিউ আছে, তারা মনে করতেছে যে না, দুইটা আসলে একসাথেই কাজ করা, অপারেট করা সম্ভব। আম রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছে। রাষ্ট্রপতির ক্ষমতা বেশ ইন্টারেস্টিং। রাষ্ট্রপতি প্রথমত বাংলাদেশে অনেকটা বলা হয় যে পুতুল পোস্ট টাইপের। সেখানে একটু ক্ষমতা বাড়ানোর জন্য কিছু জিনিস আনা হচ্ছে। সেগুলো হলো সংবিধানের 48(3) অনুচ্ছেদকে সংশোধনের কথা বলা হচ্ছে, এবং কিছু পোস্ট, যেমন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্য কারা হবে, তথ্য কমিশনের প্রধান, তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণ কারা হবেন, আম তারপর বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান সদস্য কারা হবেন, আইন কমিশনের চেয়ারম্যান কারা হবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা হবেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান কারা হবেন, এটা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। এটায় একটা ছোট আম দ্বিমত আছে, সেটা হলো গণফোরাম, জাতীয় গণফ্রন্ট এবং নাগরিক ঐক্যর আপনার 12 নম্বর পয়েন্টে, এরপর পয়েন্টে দ্বিমত আছে। সেটা হচ্ছে গিয়ে যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ এবং গুরুতর অসৎ আচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অবসংরক্ষণ করা সম্ভব। সম্প্রতি রাষ্ট্রপতি অভিশংসনের প্রক্রিয়াটা ক্লিয়ার ছিল না, বাট এটা যুক্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে কিভাবে যে নিম্নকক্ষ
এটা ২/৩ সদস্যর মাধ্যমে যদি ভোটে পাস হয় এবং উচ্চকক্ষ যদি ২/৩ ভোট পায়, অর্থাৎ নিম্নকক্ষ থেকে ২/৩, উচ্চকক্ষ থেকে ২/৩ ভোট পাইলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা সম্ভব। তবে যেন রাষ্ট্রপতি কোনো একটা ধরেন রাষ্ট্রদ্রোহ করছেন বা গুরুতর অসদাচরণ করছেন বা সংবিধান লঙ্ঘন করছেন। সো রাষ্ট্রপতিকেও দেখেন জবাবদিহিতার আন্ডারে আনা হইছে। এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয় যে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তারা তাদের পছন্দ মতো ব্যক্তির যারা ধরেন ফাঁসির আসামি আছে বা যাবজ্জীবন আসামি আছে তাদেরকে মওকুফ করে দেয় ইচ্ছামত। হ্যাঁ? রাষ্ট্রপতি স্বাক্ষর করে দেন, মওকুফ হয়ে যায়। আবার বিগত সরকারে দেখছি যে বিভিন্ন প্রাক্তন সেনাপতি যারা ছিলেন, সেনাপতিদের আপনার সেনাবাহিনীর প্রধানদের আরকি আত্মীয়স্বজনকে মওকুফ করা হইছে। বিভিন্ন ব্যক্তিদেরকে মওকুফ করে দেওয়া হইছে। ফাঁসির আসামি যারা স্বীকৃত আসামি ছিলেন তাদেরকে মওকুফ করে দেওয়া হইছে। এইটাকে একটু ব্যালেন্স আউট করার চেষ্টা করা হইছে। এটাকে ব্যালেন্স আউট করার চেষ্টা করা হইছে কিভাবে? বলা হইছে যে তিনি আসলে এটা করতে পারবেন। কিন্তু এটা করার জন্য আসলে যে বাদী ছিল বা ক্ষতিগ্রস্ত পরিবার ছিল তাদের সম্মতি প্রয়োজন হবে। সো ধরেন আমার পরিবার ক্ষতিগ্রস্ত, আম কোন একটা ফাঁসির আসামি আছে তাকে মাফ করার পূর্বে রাষ্ট্রপতি অবশ্যই আমার থেকে সম্মতি নিতে হবে। আমার থেকে সম্মতি পাওয়ার পর রাষ্ট্রপতি ক্ষমা দিতে পারবে। আমি যদি সম্মতি না দেই তাহলে কিন্তু এখানে ক্ষমা হচ্ছে না। বা মওকুফ হচ্ছে না বা স্থগিত হচ্ছে না বা হ্রাস হচ্ছে না। সো এখানে এটা খুব একটা স্ট্রং ব্যালেন্সিং আউট। এই ব্যালেন্সিং আউট অনেকগুলা দেশে আছে যেখানে আপনি ক্ষমা প্রদর্শনের আগে অবশ্যই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার পরিবারের সম্মতি গ্রহণ করা হয়। এবার আসা যাক যে আমরা আসলে পুরা জিনিসটা দেখলাম এবং ৪ নম্বর পয়েন্টে আমি আসলে খুব বেশি কথা বলব না। কারণ ৪ নম্বর পয়েন্ট আগেও যেটা বলতেছিলাম যে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত প্রত্যেকটা দলেরই সেগুলো পাবলিকলি দেওয়া আছে। আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলেই সেই জিনিসগুলা পেয়ে যাবেন। বাট এইখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হয়েছে সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। ব্যাখ্যা করার চেষ্টা করছি যে ২ কক্ষ বিশিষ্ট সংসদ বলতে কি কেমনে গঠিত হবে এবং কি করবে তারা, কিভাবে এটা পাওয়ার ব্যালেন্সিং এর কাজ করবে। নারী প্রতিনিধি বৃদ্ধি করা, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর মেয়াদ এবং রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো বিষয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং এর মধ্যে জুলাই সনদে অনেকগুলো পয়েন্টও চলে আসছে। তাহলে সবশেষে আপনার গণভোটে যখন আপনি হ্যাঁ দিচ্ছেন আপনি উপরে পয়েন্টগুলো এগ্রি করতেছেন। যখন না দিচ্ছেন তখন ডিসএগ্রি করতেছেন। সো আপনার কাছে যদি মনে হয় যে এই প্রস্তাবগুলা, এই বিষয়গুলা গ্রহণ করা দরকার এবং এই পরিবর্তনগুলো পাওয়ার ব্যালেন্স আনবে তাহলে আপনি হ্যাঁ ভোট দিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় না, দেশ তো যেরকম চলে আসতেছে সেরকম ভালোই চলতেছে। হ্যাঁ? সেরকমই থাকুক তাহলে আপনি না ভোট দিবেন। ভোট আপনার, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ বা না দেওয়ার ক্ষেত্রে বুঝি না cannot be an answer. বুঝানোর জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছি। যদি আরো কোনো প্রশ্ন থাকে feel free to reach out to me এবং আপনার আশেপাশের মানুষ যারাই পাবেন তাদেরকে জানাবেন। So this is from my end. This is Adnan Sir Choudhury. I'm studying educational policy studies and have been doing a long time work with the policies. আপনাদেরকে পলিসির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে কি সংশোধনের কথা বলা হচ্ছে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আ Yeah, that's it. Thank you very much.